অনেক সময় কোনো জটিল বিষয়কে বুঝতে হলে আমাদের একদম গোড়ায় যেতে হয়। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করব। দেখব ভারতীয় শেয়ার বাজারের একটা আপাতদৃষ্টিতে সাধারণ ছবি কিভাবে একটা গভীর গল্পের দিকে ইশারা করছে। তো চলুন জুন ২০২৫-এর দিকে একটু তাকাই। তখন ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কিন্তু বেশ ভালো একটা বুম চলছিল। দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর পারফরম্যান্স যে নিফটি 50 দিয়ে মাপা হয়, সেই ইন্ডেক্সটা মাস শেষে ৩%-এরও বেশি উপরে গিয়ে বন্ধ হয়েছিল। কিন্তু আসল খেলাটা ছিল ছোট কোম্পানিগুলোকে নিয়ে। এনএসই স্মল ক্যাপ 100 ইন্ডেক্সটা বেড়েছিল অবিশ্বাস্যভাবে 6.7%। মানে বুঝতেই পারছেন, বড় কোম্পানিগুলোকে বেশ পেছনে ফেলে দিয়েছিল। বাজারে তখন একটা দারুণ তেজি ভাব। আর এই যে এত গতি, এর কারণ কি? কারণ হলো প্রচুর টাকা বাজারে আসছিল, কি দেশি কি বিদেশি। সব ইনভেস্টররাই তখন বিলিয়ন বিলিয়ন টাকা ঢালছিলেন, আর তার ফলেই প্রায় সব সেক্টরই লাভের মুখ দেখছিল। কিন্তু এই যে সবাই লাভ করছে, এর মধ্যেই একটা সেক্টর কিন্তু একদম স্রোতের উল্টো দিকে যাচ্ছিল। আর সেই ব্যতিক্রমটা ছিল এফএমসিজি সেক্টর, মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। তো প্রশ্ন হলো, এই ব্যাপারটা কেন ঘটছিল? এই অসঙ্গতির কারণটা কি? এর গভীরে যেতে হলে চলুন এই সেক্টরেরই একটা বড় নাম নেসলে ইন্ডিয়ার দিকে তাকাই। তাহলেই হয়তো পুরো ব্যাপারটা পরিষ্কার হবে। আর নেসলের দিকে তাকালে না, গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায়। কারণ অ্যানালিস্টদের রেটিংগুলো দেখলে মনে হবে যেন দুটো সম্পূর্ণ আলাদা গল্প বলা হচ্ছে, যা বেশ কনফিউজিংও বটে। এই কনফিউশনের কারণটা বুঝতে হলে আমাদের স্টক অ্যানালিসিসের দুটো মূল ধারাকে বুঝতে হবে। একটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস আর একটা ফান্ডামেন্টাল। টেকনিক্যাল অ্যানালিসিস দেখে স্টকের দামের ওঠানামা, মানে বাজারের মুডটা কোন দিকে। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখে কোম্পানির আসল স্বাস্থ্য কেমন, তার ব্যবসা কেমন চলছে। তো একদিকে ছিলেন টেকনিক্যাল অ্যানালিস্টরা। তারা শুধুমাত্র প্রাইস চার্ট আর বাজারের মোমেন্টাম দেখছিলেন। আর তাদের মতে সিগন্যালটা ছিল একদম পরিষ্কার, স্ট্রং বাই, মানে শেয়ারটা কেনার জন্য দারুণ সময়। কিন্তু অন্যদিকে ফান্ডামেন্টাল অ্যানালিস্টদের গল্পটা ছিল একেবারে অন্যরকম। যেমন ধরুন মতিলাল ওসওয়ালের মতো সংস্থাগুলো, তারা কিন্তু বেশ সাবধানী ছিল। তারা বলছিল কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেশি, মানে দামটা একটু চড়া, তাই তারা নিউট্রাল রেটিং দিয়েছিল। আর এখানেই কিন্তু মূল সমস্যাটা। দুটো অ্যানালিসিস একেবারে উল্টো কথা বলছে। একদল বলছে এখনই কেনা উচিত, আরেক দল বলছে না, এখন অপেক্ষা করো। একজন ইনভেস্টরের জন্য এটা তো একটা বিরাট কনফিউশন, তাই না? তাহলে প্রশ্নটা হলো, কে ঠিক কাদের কথা শোনা উচিত? এর উত্তর পেতে হলে আমাদের কোম্পানির ভেতরে আরও গভীরে যেতে হবে। দেখতে হবে তাদের প্ল্যানটা আসলে কি। আচ্ছা, এবার চলুন নেসলের বিজনেস স্ট্র্যাটেজির দিকে একটু নজর দিই। কারণ এখান থেকেই হয়তো আমরা বুঝতে পারব কেন অ্যানালিস্টদের মধ্যে এত উত্তেজনা, আবার একই সাথে এত দ্বিধা। প্রথমেই দেখা যাক নেসলের আয়ের উৎসগুলো কি কি। এদের ব্যবসার একটা বড় অংশ আসে দুধের প্রোডাক্ট আর নিউট্রিশন থেকে, আর আরেকটা বড় অংশ আসে তৈরি খাবার আর রান্নার উপকরণ থেকে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত অবশ্যই ম্যাগি। আর ঠিক এখানেই গল্পে একটা বড়সড় টুইস্ট আছে। নেসলে তাদের ভবিষ্যতের উপর একটা বিশাল বাজি ধরেছে। অর্থবছর ২৪-২৫-এ কোম্পানিটা তাদের মোট বিক্রির প্রায় ১০%, ভাবা যায়, মানে ২,০০০ কোটি টাকারও বেশি, তারা আবার ব্যবসায় ইনভেস্ট করেছে। এখন প্রশ্ন হলো, এত টাকা কোথায় যাচ্ছে? এই টাকাটা ব্যবহার করা হচ্ছে তাদের ফ্যাক্টরিগুলোকে আরও বড় আর আধুনিক করার জন্য, যাতে ভবিষ্যতের চাহিদা মেটানো যায়। দেখুন, লং টার্ম গ্রোথের জন্য এটা একটা দারুণ পদক্ষেপ, কিন্তু এর একটা উল্টো দিকও আছে। এই বিপুল খরচটা কিন্তু এখনকার প্রফিটের ওপর একটা চাপ তৈরি করছে, আর ফান্ডামেন্টাল অ্যানালিস্টদের চিন্তার কারণটাও কিন্তু এটাই ছিল। আর ঠিক একই সময়ে আরও একটা সমস্যা তৈরি হচ্ছিল। নেসলে ইন্ডিয়াকে তাদের সুইস প্যারেন্ট কোম্পানিকে একটা রয়্যালটি ফি দিতে হয়। সেই ফিটা বাড়ানোর একটা প্রস্তাব এসেছিল, কিন্তু শেয়ার হোল্ডাররা সেটা সরাসরি নাকচ করে দিয়েছে। এটা একটা পরিষ্কার সিগন্যাল যে ইনভেস্টার্সরা কোম্পানি থেকে টাকা বাইরে চলে যাওয়া নিয়ে বেশ চিন্তিত। তাহলে এই সব কিছুকে যদি আমরা এক জায়গায় আনি, মার্কেটের অবস্থা, অ্যানালিস্টদের দুরকম মত আর কোম্পানির ভেতরের ঘটনা, তাহলে আমরা ঠিক কি দেখতে পাচ্ছি? পুরো ছবিটা আসলে কেমন? দেখুন, ব্যাপারটা দারুণভাবে বোঝা যায়। টেকনিক্যাল অ্যানালিসিস শুধু শেয়ারের শর্ট টার্ম মোমেন্টামটা দেখছিল, অন্যদিকে ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখছিল লং টার্ম ভ্যালুয়েশনের ঝুঁকিটা। কোম্পানির স্ট্র্যাটেজি থেকে বোঝা যাচ্ছিল যে তারা ভবিষ্যতের জন্য একটা বড় ব্যয়বহুল বাজি ধরেছে, আর শেয়ার হোল্ডারদের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছিল যে টাকা দেশের বাইরে চলে যাওয়া নিয়ে তাদের উদ্বেগ আছে। এর থেকে এটাই প্রমাণ হয় যে কোনো একটা দিক থেকে পুরো গল্পটা বোঝা সম্ভব নয়। প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আসলে একটা বড় পাজেলের এক একটা জরুরি অংশ।
নেসলের এই কেস স্টাডিটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। যখন বিশেষজ্ঞরা নিজেরাই একমত হতে পারেন না, তখন সিদ্ধান্ত নেওয়ার সেরা উপায়টা কি? এই যে পরস্পর বিরোধী কিন্তু দুটোই যুক্তিযুক্ত তথ্য, এগুলোকে ওজন করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষমতার মধ্যেই হয়তো একজন স্মার্ট ইনভেস্টর হয়ে ওঠার আসল চাবিকাঠি লুকিয়ে আছে।